আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত যে সমস্ত ভিউয়ার্সরা আজকে এই খানকা শরীফ টিভি দেখছেন, প্রত্যেককে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের নাম যুক্তিতর্ক। যে যুক্তিতর্ক অনুষ্ঠানে খানকা শরীফ টিভিতে, খানকা শরীফ স্টুডিওতে যে সমস্ত অতিথিরা উপস্থিত হয়েছেন, সেই অতিথিদের আমি আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। তবে পরিচয় করিয়ে দেওয়ার আগে একটু বলে নিই আজকের বিষয়বস্তু কি আছে। আজকের যুক্তিতর্কের বিষয়বস্তু হচ্ছে যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ। যেই দেশ পৃথিবীর অন্যান্য দেশের কাছে অত্যন্ত ফেমাস, তার কারণ একটাই, আমাদের ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ এখানে হিন্দু, মুসলমান বা শিখ, ইসাই বা আরও অন্যান্য ধর্মের মানুষ প্রত্যেককে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন, এবং এটাই হলো আমাদের দেশের শান, এটাই হলো আমাদের দেশের ঐতিহ্য। আর এখন ঠিক সেই ঐতিহ্যের ওপরে আঘাত আসছে। অর্থাৎ আপনি কি খাবেন, আপনি মুরগির মাংস খাবেন না গরুর মাংস খাবেন না মাছ খাবেন, আপনি কি খাবেন তার উপরে আঘাত আসছে। আপনি নারায়ে তাকবীর বলবেন না আপনি জয় সিয়ারাম বলবেন, তার উপরে আঘাত আসছে। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের দেশে, যেখানে আপনি ধর্মনিরপেক্ষ দেশে বাস করছেন, অথচ আপনাকে মসজিদ থেকে টেনে নিয়ে এসে আপনার গায়ে হাত দেওয়া হচ্ছে, আপনাকে আঘাত করা হচ্ছে। এবং অমরনাথ যাত্রী যে সমস্ত হিন্দু ভাইয়েরা মন্দির দর্শন করতে যাচ্ছিলেন, সেই অমরনাথ যাত্রীর ওপরেও আতঙ্কবাদীরা হামলা করেছে। এবং আপনি জানেন, একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাদুড়িয়া বসিরহাটে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সেখানে বহু হিন্দু ভাই, মুসলমান ভাই, অনেক নিরীহ মানুষরাও সেই গণ্ডগোলে তারা আক্রান্ত হয়েছেন এবং কয়েকজন হসপিটালাইজড হয়েছেন এবং বহু মানুষ অ্যারেস্ট হয়েছেন, এবং তার মধ্যে একজন কার্তিক ঘোষ বলে একজন, সে প্রাণ হারিয়েছে। তো এই সমস্ত জিনিসকে আমরা নিন্দা করি এবং আমরা চাই যে আসল সত্য যেটা, সেটাই যেন উদ্ঘাটন হয়, যে অপরাধী তার বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়। এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকে আমরা এই খানকা শরীফ টিভিতে, খানকা শরীফ স্টুডিওতে আমরা যুক্তি তর্ক অনুষ্ঠানের আয়োজন করেছি। এবার আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই আজকে যে সমস্ত অতিথিরা আমাদের এই খানকা শরীফ স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন যুক্তিতর্ক অনুষ্ঠানে। সেই ব্যক্তিদের মধ্যে হলেন খায়রুল আনাম সাহেব, যিনি টিয়া বাবু নামে পরিচিত বাই প্রফেশন, উনি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। এবং আরও রয়েছেন ডক্টর তাজ মোহাম্মদ মল্লিক, ইনি ডক্টর এবং বাই প্রফেশন উনি একজন শিক্ষকও বটে, এবং উনি তাজবাবু নামে পরিচিত। এবং আমাদের মধ্যে একজন বিশিষ্ট ব্যবসাদার উপস্থিত হয়েছেন, যিনি শেখ মানোয়ার হোসেন, ডাকনাম মনুবাবু নামে পরিচিত। প্রত্যেককে আপনাদেরকে খানকা শরীফ টিভিতে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু আপনাদেরকে জানালাম। প্রথম প্রশ্ন আমি তাজুবাবুকে করতে চাই যে আপনি একজন বাই প্রফেশন স্কুল টিচার, এখন বর্তমানে রিটায়ার, এবং আপনি ডাক্তারিও করেন, আপনি সমাজে একটা খ্যাতি অর্জন করেছেন আলহামদুলিল্লাহ। আমি জানতে চাইব যে এই ধরনের একটা পরিস্থিতি, একটা অস্থিরতা তৈরি হয়েছে, ধর্মনিরপেক্ষ দেশে ধর্মের উপরে আঘাত হচ্ছে, কেন, কিসের জন্য, কে এর জন্য দায়ী, এর কি সমাধান আছে, আপনি বলুন আজকে দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি খানকা শরীফ টিভিকে ধন্যবাদ জানাবো এই জন্যে যে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা এবং সামগ্রিক টোটাল দেশের ওপর যে একটা বর্তমান পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, যে পরিস্থিতি খুব আনএক্সপেক্টেড, সেই পরিস্থিতি উদ্ভব হয়েছে। পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, বিভিন্ন ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। তো আমার মত যদি জানতে চাওয়া হয় বা আমাকে জিজ্ঞাসা, নিশ্চয়ই আপনার ব্যক্তিগত মতামতটা আপনি বলবেন। এই কথা বলে শুরু করতে চাই যে এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমি সামগ্রিকভাবে ভারতবর্ষের প্রতিটি রাজনীতিক দলকে দায়ী করব প্রথম। তার কারণ তাদের ব্যক্তিগত, তাদের যে দায়িত্ব কর্তব্যগুলো ছিল, তারা সেগুলো ভুলে গিয়ে শুধু স্বার্থের জন্য রাজনীতি করছে মাত্র। আপনার চোখে তাজুবাবু কোন ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করছে এবং কে ধর্মকে ইউটিলাইজ করছে নিজের রাজনীতির জন্য, আপনি মেনশন করতে পারেন দর্শকের কাছে। হ্যাঁ, আমি এই কথা বলতে পারি যে আমি কেবল এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের দোষ দেবো না, আমি এখানে কেবল প্রাদেশিক গভর্নমেন্টের দোষ দেবো না, আমি টোটাল সামগ্রিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলকেই কাঠগড়ায় তুলতে চাই, যাদের দায়িত্ব থেকে তারা সরে গিয়ে একটা সামান্য ইস্যুকে পেলে সেই ইস্যুটার উপরে তারা নানাভাবে ব্রডকাস্টিং করে বা বিভিন্ন চ্যানেলে তাদের বক্তব্যের মাধ্যমে চ্যানেল থেকে বিভিন্ন উত্তেজনামূলক কথা ছড়িয়ে
বিভিন্নভাবে মানুষকে উত্তপ্ত করে আজকে এই পরিস্থিতিটাকে আরও জটিল করে দেওয়া হচ্ছে, আরও ভয়ঙ্কর করে দেওয়া হচ্ছে, আরও পরিস্থিতি আয়ত্তের বাইরে করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিটার জন্য আমি এখনও বলছি, আগেও বলেছি এবং পরবর্তীতে বলবো। আমি তাজুবাবুর কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি বাই প্রফেশন একজন শিক্ষকতা করেছেন দীর্ঘদিন, আপনার কি মনে হয় যে গো রক্ষা কমিটির নামে যে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, এটা আপনার কি মনে হয় এটা কি মনুষ্যত্ব বা হিউম্যানিটির সেন্স থেকে যদি আপনি দেখেন তাহলে এটা কি অপরাধ নয়, বা ভারতীয় সংবিধান মোতাবেকও কি এটা অপরাধ নয়? 100 ভাগ কে এর জন্য দায়ী? 100 ভাগ। আমি কি খাবো, আমার খাদ্যের কি স্বাধীনতা, আমি কি বহন করব, আমি কি আমার রুটিন খাদ্য থেকে আমি কোনটা বাদ দেবো, কোনটা ইনক্লুড করব, কোনটা এক্সক্লুশন করব, সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তার উপরে এই যে হস্তক্ষেপ করা হচ্ছে এটা অবশ্যই সংবিধান বিরোধী এবং এটা নীতিবিরুদ্ধ ব্যাপার। এর জন্য সেন্ট্রালের বিজেপি গভর্নমেন্ট দায়ী। আমি এটা এই কথা আপনার টোটালি মানতে রাজি নয়। আমি টোটালি এই কথা মানতে রাজি নয়, কারণ আপনি শুধু সেন্ট্রালের বিজেপি গভর্নমেন্টকে দায়ী করছেন কেন? কোন রিজনের উপর? কোন রিজনের উপর? সব জায়গায় বিজেপির লোকেরাই করছে, সব জায়গাতে কোন রিজনে বিজেপির লোকেরাই দায়ী? না, আপনি এই কথা শুধু বিজেপির উপর আপনি দোষারোপ করছেন। আপনি বলুন কে দায়ী এর জন্য, আপনি বলুন। আমি প্রথম তো বলছি এগুলোর জন্য টোটাল রাজনৈতিক দলগুলো দায়ী, যাদের অনেক দায়িত্ব ছিল। তারা তাদের এই সমস্ত কর্তব্যগুলো ভুলে শুধু একটা দিকে আঙুল তুলে একটা দিকে তাকিয়ে কথা বললে হবে না। আজকে আপনি গোরক্ষক কারা? গোরক্ষক কারা আপনি বলুন। আপনি বলুন গোরক্ষক মানে কি? আপনি কি শুধু বিজেপিকে দোষারোপ করতে চান? বজরং দল বলুন, আপনি বিজেপি বলুন, আপনি শিবসেনা বলুন, আপনি যাই বলুন। আপনি বলুন তো, শিবসেনা কালকে বলেছে যে যদি আমাদের সীমান্তে অনেক জঙ্গি ভাইকে অনুরোধ করব একটু শান্তিপূর্ণভাবে আজকের আলোচনা করুন। একটু শান্তিপূর্ণভাবে। শিবসেনার মুখপাত্র তিনি বলেছেন উদ্ধব ঠাকরে, আমি নাম করে বলছি, আপনারা একটু শান্তিপূর্ণভাবে আলোচনা করবেন। তিনি পরিষ্কার বলেছেন যে এই যে গোরক্ষক দল তাকে কেউ সাপোর্ট করে না। শিবসেনা একজন গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা শরিক দল। তারা পরিষ্কার বলছেন যে এই যে গোরক্ষক দল এরা এখানে বসে যারা গো মাংস বহন করছে তাদের ঘর মারছে, যারা গোমাংস বহনের নামে যারা নিরীহ লোক তাদেরকে মারছে। কিন্তু তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমার অনুরোধ, তারা যেন সীমান্তে গিয়ে জঙ্গিদেরকে মারে। তো এটা তো আপনি শিবসেনা বলেছে, বিজেপি কথা থেকে বলেছে। আরে বিজেপি শিবসেনা এখানে এই প্রসঙ্গটা শুধু শিবসেনা বিজেপি নয়, এই প্রসঙ্গ সামগ্রিকভাবে সমস্ত রাজনৈতিক দলের এখানে রাজনীতি করবে। আর একটা দলের উপর একটা দলের উপর একটা পার্টিকুলার একটা গোষ্ঠীর উপর তারা এটা করবে, এটা কোনোদিন কাম্য নয়, এটা কোনোদিন কাম্য নয়, এটা নয়। আপনি ভুল করছেন। আপনি শুধু বিজেপি আমি দুজনকেই একটু থামতে বলছি। আপনি কি বিজেপির শুধু মানে অ্যান্টি কমিটমেন্ট করার জন্য আপনি দালালি করছেন? বলুন না। আমি আপনাদের দুজনকে তাহলে আপনি কার দালালি করছেন? আমি আস্তে চ্যানেলে আমি শুনলাম একটু মাধুর্য এবং পবিত্রতা এবং ভাষার দিকগুলো একটু মেইনটেইন করা দরকার। এলআইসির একজন এজেন্ট বা অ্যাডভাইজার, আপনি কি এখনো কি বিজেপির এগেইনস্টে কোনো এজেন্টের হয়ে কাজ করছেন? আমি উভয়কে একটু থামতে বলবো। আপনি আপনার পরিচয়টা দিন। আপনি একজনকে দালাল বলার আগে আপনি কার দালালি করছেন সেটা বলুন। আপনি বলুন। আচ্ছা আমি উভয়কে একটু টিয়াবাবু এবং তাজুবাবু আমি উভয়কে একটু দাঁড়াতে বলছি। তার কারণ আমাদের অনুষ্ঠান হচ্ছে যুক্তিতর্ক। অবশ্যই আপনার বক্তব্য যা থাকবে, আপনার যা বলার বিষয় রয়েছে আপনি নিশ্চয়ই দর্শককে জানাবেন। তবে আমি এটাই বলবো খানকা শরীফ টিভির মধ্য দিয়ে যে আপনারা একটু শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে যদি ডিবেটটা করেন খুব ভালো হয়। আমি নিশ্চয়ই আপনাদের কাছে আবার পুনরায় ফিরে আসব। তবে আলোচনা খুব সুন্দর আলোচনা হচ্ছে, অত্যন্ত যুক্তিপূর্ণ আলোচনা হচ্ছে যে যদি সত্যি গোরক্ষা কমিটি এইভাবে নিরীহ মানুষকে, এখানে হিন্দু মুসলমানটা ফ্যাক্টর নয়, এখানে ইনসানিয়তের ব্যাপার, এখানে সাধারণ মানুষের ব্যাপার, এখানে হিউম্যানিটির ব্যাপার। যদি নিরীহ মানুষকে কেউ হত্যা করে এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এটা না দেশের আইন এই ধরনের জিনিস প্রশ্রয় দেবে, না দেশের জনগণ এই ধরনের জিনিস প্রশ্রয় দেবে। এটা মোটেই গ্রহণযোগ্য নয়। আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ফিরে আসব। তবে তার আগে আমি একটু আমাদের মনুবাবু যিনি রয়েছেন, যিনি একজন বিজনেসম্যান, যিনি নন পলিটিক্যাল ব্যক্তি
কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, কিন্তু উনি একজন প্রখ্যাত ব্যবসাদার, জাতীয় লেভেলে উনি আলহামদুলিল্লাহ ব্যবসা করছেন। আমি মনুবাবুর কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাইবো যে মনুবাবু, আপনি বলুন আজকে খানকা শরীফ টিভিতে ভিউয়ার্সদেরকে আপনি জানান যে যেহেতু বিষয়বস্তুটা কেন্দ্র সরকারকে নিয়ে হচ্ছে, যে কেন্দ্র সরকার গত কয়েকদিন আগে একটা সিদ্ধান্ত নিল ডিমনিটাইজেশন, অর্থাৎ নোটবন্দি। ডিমনিটাইজেশনের মধ্য দিয়ে দেখা গেল হয়তো কিছু এর উন্নতি হয়েছে, জানি না কতটুকু উন্নতি হয়েছে, সেটা গভর্নমেন্ট করেছে, গভর্নমেন্ট জানে। কিন্তু যেটা আমাদের চোখে ধরা পড়ছে, যেটা মিডিয়ার চোখে ধরা পড়ছে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ এখান থেকে অত্যন্ত হেকেল হয়েছে এবং সাধারণ নিরীহ মানুষ, তাদের অনেক পয়সা নষ্ট হয়েছে। আমি আপনার কাছ থেকে মনুবাবু জানতে চাই আপনার ব্যক্তিগত মতামত কি, যে বিগত দিনে যে নোটবন্দি হলো এবং এখন রিসেন্ট কয়েকদিন আগে যে জিএসটি লাগু করা হলো, আপনি একজন ব্যবসাদার চোখে এই অর্থনৈতিক ধাক্কাটাকে আপনি কিভাবে নিচ্ছেন? না, দেশের অনেক বিগত দিনে যে কেন্দ্র সরকার যে নোটবন্দি করলো, ডিমনিটাইজেশন, তো সেক্ষেত্রে বহু নিরীহ মানুষ, যারা সাধারণ মানুষ, যারা একটা ফ্যাক্টরিতে কাজ করতো বা কোনো দোকানে কাজ করতো বা বিভিন্ন সেক্টরে কাজ করতো, সেই সব জায়গা থেকে বহু মানুষ, নিরীহ মানুষ কাজ না পেয়ে বহু মানুষ মানে অনেকে মারাও গেছেন এবং অনেকে মানে কাজ না পেয়ে দীর্ঘদিন না খেতে পেয়ে দিন কাটিয়েছে। তো সেক্ষেত্রে এই যে হঠকারিতার সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে, আমি কোনো সরকারের বিরোধিতা করছি না, কিন্তু যেটা বর্তমান পরিস্থিতি ঘটেছে বিগত দিনে, সেটা দেখে অভিজ্ঞতায় আমি বলছি যে এইটা মানে সঠিক সিদ্ধান্ত হয়নি। আমি মনুবাবুকে একটু থামিয়ে বলবো যে এই প্রসঙ্গে আমি তাজুবাবুর কাছ থেকে জানতে চাইবো যে আপনি বলুন যে আপনি তো বিজনেস করেন না, আপনি একজন শিক্ষকতা করেন, আমি আগেই দর্শকদের জানিয়েছি আপনি বাই প্রফেশন ডক্টর এবং স্কুল টিচার। তো আপনার কি মনে হয় যে ডিমনিটাইজেশনের ব্যাপারে মনুবাবু যে মানে ব্যাখ্যাটা দিলেন, আপনি কি ওনার সঙ্গে একমত? আমি পুরোপুরি একমত হতে পারছি না। এই জন্য কারণটা কি, কেন পাচ্ছেন? এই জন্য পাচ্ছি না, উনি যে ওই নোটবন্দির বিপক্ষে যে যুক্তি দেখালেন, আমি ওনার মতকে খণ্ডন করতে চাই না। খানিকটা আমি বলবো যে এটা ঠিকই, হয়তো কথাটা ঠিকই, অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক সাধারণ মানুষ কাজ হারিয়েছে, অনেকে আমরা আমাদের চোখের সামনে দেখছি যে তারা দূর দূরান্তে কাজ করতো, বম্বে, দিল্লি, ম্যাড্রাস, এরা ওখান থেকে ফিরে এসেছে এই নোটবন্দির কারণে। কিন্তু এটাও সত্য যে এই নোটবন্দির কারণে অনেক স্টকিস্ট, কালোবাজারি, যারা বহু পয়সা নিয়ে দীর্ঘদিন নিজেদের কুক্ষিগত করে রেখেছে। না, কালোবাজারি তো না 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 না, এটা ভুল বলছেন, এটা ভুল বলছেন, সম্পূর্ণ ভুল। না না না, আপনার কথাটাকে আমি একদম মানতে পারছি না, কারণ এটা ভুল কেন বলছেন? শুনুন শুনুন শুনুন, আজকে যদি শুনুন কি বলছি, আগে শুনুন কি বলছি, আমরা ব্যাংকে জমা দিই, কি বলছি শুনুন আগে আপনি। না 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 না, শুনুন, আজকে যদি কেন্দ্র সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিত, তাহলে ব্যাংকের ম্যানেজাররা আজকে ব্যবসাদারদের কথা বলছেন, পুঁজিপতি যারা শুনুন আগে শুনুন না, আপনি কি বলছি একে একে বললে ভালো হয়। আমি বলছি আপনি এটা শুনুন আপনি শুনুন, আমি দেখেছি শুনুন, আপনি কালোবাজারির কথা বলছেন। আজকে কালোবাজারিরা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, আজকে সাধারণ মানুষ, ব্যবসাদার যারা ব্যবসাদার, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। না 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 না, আপনি ভুল বলছেন, এই জায়গাটা আপনি মানতে পারছেন না। আমি না না না, একদম না। কালো টাকাকে যারা দীর্ঘদিন আপনি তাদের আমি বলতে পারি, কালোবাজারি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। কালোবাজারি যারা কোটি কোটি টাকার মালিক, তারা ব্যাংকের ম্যানেজারকে টাকা দিয়ে সব টাকা চেঞ্জ করে নিয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি। শুধু নিরীহ মানুষ, সাধারণ ব্যবসাদার এবং দিন মজদুর, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের এই ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। এক সেকেন্ড এটা মোটেই ঠিক হয়নি। না, কিছু মানুষ আজকে সরকারের কাজ, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। না, সরকারের কাজ তাজুবাবু সরকারের কাজ হচ্ছে এমনও হয়েছে, না না না, সরকারের কাজ হচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সরকারের কাজ এটা নয় যে পুঁজিপতিদের পাশে দাঁড়ানো। আজকে যেটা হয়েছে সে সম্পূর্ণ পুঁজিপতির উপকৃত হয়েছে, নিরীহ মানুষের কাজ হারিয়েছে, ব্যবসাদার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজকে 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 না 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 আপনি শুধু সরকারকে এক মিনিট এটা তো আমি পুঁজিবাদীর এক সেকেন্ড আমি বলি বিষয়টা হচ্ছে যে আগে আমাদের ব্যাপারটাকে একটু বুঝতে হবে যে দর্শকরা আজকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং আমরা আশা রাখি যে ওনাদেরকে অনুষ্ঠান ভালো লাগছে, কারণ অনুষ্ঠানের বিষয়বস্তুটা অত্যন্ত মানে ইন্টারেস্টিং সাবজেক্ট। তো ব্যাপারটা হচ্ছে যে মনুবাবুর একটা কথা আমাদেরকে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ডিমনিটাইজেশন সাধারণ মানুষের লাইফে এফেক্ট ফেলেছে। তো যদি সাধারণ মানুষের লাইফে এফেক্ট ফেলে থাকে, আবার অন দ্য আদার হ্যান্ড তাজুবাবু যেটা বলছেন যে এই ডিমনিটাইজেশনের কারণে বহু কালোবাজারি, বহু আতঙ্কবাদী, বহু অসামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু একটা জিনিস আমরা যেটা বুঝতে পারছি না, বা ভারতবর্ষের সাধারণ নাগরিক বুঝতে পারছে না, যে যদি কালোবাজারিরা সত্যি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে কি কালোবাজারি ক্রিয়াকলাপ দেশে বন্ধ হয়ে গেছে, বা কালোবাজারিরা কি দেশে আর কেউ নেই, বা স্মাগলাররা কি দেশে আর কেউ নেই, বা আতঙ্কবাদী হামলা কি দেশে আর হচ্ছে না? এই তো কাশ্মীরে গত কয়েকদিন আগে অমরনাথ যাত্রীর উপরে হামলা হয়ে গেল। অর্থাৎ আতঙ্কবাদীর সঙ্গে ট্যাকেল করার জন্য ডিমনিটাইজেশনটাই কি সঠিক রাস্তা? এটা একটা প্রশ্ন উঠে আসছে। দ্বিতীয়ত মনুবাবু একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অনেক সময় 100 টাকা এক্সচেঞ্জ করতে গিয়ে 150 টাকা দিয়ে 100 টাকাকে এক্সচেঞ্জ করে নেওয়া হচ্ছে, 1 লক্ষ টাকা এক্সচেঞ্জ করতে গেলে 1.5 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকাকে এক্সচেঞ্জ করে নেওয়া হচ্ছে। তো এইরকম পরিস্থিতি যদি চলতে থাকে, তো তাহলে সরকার যতই অরাজকতাকে দমন করার জন্য মানে ব্যবস্থা নিক না কেন, আগে আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। এই ব্যাপারে আমি টিয়াবাবুর কাছ থেকে জানতে চাইব, যেহেতু আপনিও অর্থনৈতিক জগতের সঙ্গে ইনভলভ রয়েছেন, আপনিও একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, আপনার মতে কি বলে যে সত্যি কি ডিমনিটাইজেশন দেশের অপরাধী যারা রয়েছে, দেশে যারা আতঙ্কবাদী রয়েছে, দেশে যারা অ্যান্টি সোশ্যাল রয়েছে, তাদের লাইফে কি সত্যি এফেক্ট ফেলেছে, নাকি তার এই ডিমনিটাইজেশনের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত? আমি মনুবাবুকে এবং টিয়াবাবুকে স্ক্রিনে চাই। ডিমনিটাইজেশনের কোনো সুফল হয় না দেশে, কারণ এই সব না হওয়ার জন্য 3 দিন আগে আনন্দবাজার পেপারে দিয়েছিল, উর্জিত প্যাটেলের কাছ থেকে, গভর্নরের কাছ থেকে জানতে চেয়েছিল যে কত টাকা আর আসতে বাকি আছে, সে কোনো হিসাব দিতে পারে না, বলছে আর বলা যাবে না, নিজে না কথা বলে না না এটাই কি ডিমনিটাইজেশন আতঙ্কবাদীদেরকে যদি টাকা আপনি বলুন, আসবে যদি যদি আতঙ্কবাদীদেরকে যদি মারা বা ওদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা একটাই যদি মানে লক্ষ্য হতো, তাহলে আতঙ্কবাদী হামলা এখন হচ্ছে কেন? তাহলে আতঙ্কবাদী হামলা এখন হচ্ছে কেন? যদি 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 বলা হয় যে কেন্দ্র সরকার, যদি কেন্দ্র সরকার একটাই লক্ষ্য ছিল যে ডিমনিটাইজেশন আতঙ্কবাদীদেরকে ক্ষমা করবে, ওদের যে কালো টাকা লুকিয়ে রাখা আছে সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তাহলে আজকে বর্তমানে এখন দেশেতে আতঙ্কবাদী হামলা হচ্ছে কেন? এই যে অমরনাথ যাত্রী যারা যাচ্ছিল, এই যে অমরনাথ যাত্রী যারা ওদের যে দর্শন করতে এসেছিল মন্দিরে, সেখানে আতঙ্কবাদী হামলা হলো কেন? আপনাদের সবাইকে আজকে তাহলে সেখানে আতঙ্কবাদী হামলা হলো কেন? তাহলে আমি বলতে চাই, আমার কথা একটাই, আমি আপনাদের মনুবাবু সরকারের লোক, আমি প্রত্যেককে অনুরোধ করছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আমি প্রত্যেককে অনুরোধ করছি বড় বড় করা, এটা তো ঠিক না। আমি যদি সরকারের লক্ষ্য এটাই হতো যে মানে আতঙ্কবাদীদের টাকাকে সব শেষ করে দেয়া, না আমি টাকা শেষ করতে পারেনি, যদি আতঙ্কবাদীদের টাকা শেষ হয়ে যেত তাহলে আজকে অমরনাথ যাত্রা তাহলে এইভাবে গুলিবিদ্ধ হয়ে 7 জন 8 জন তাহলে নিরীহ প্রাণ যেত না। না তাহলে না, এই জন্যই আমি বলছি, আতঙ্কবাদকে শেষ করার উদ্দেশ্য ছিল সরকারের লক্ষ্য, কিন্তু তাহলে কথা হলো এই জন্য না না সরকার আজকে মাননীয় প্রধানমন্ত্রী এইটাই বলেছে। এক মিনিট আমাকে বলতে দিন, আপনি বলতে দিন, না 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 আপনি বলতে দিন, সেই জন্য তো না না হয়েছে তো, কিন্তু আগে ব্যাপারটাকে বুঝুন, আপনি বলতে দিন, বলতে দিন, আপনি বলুন, বলতে দিন, না 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 আপনি যখন বলছেন আমি বলিনি, না না আপনি জঙ্গিরা ব্যাপারটাকে বলতে দিন। আজকে সরকারের মোটো ছিল এটাই যে কালোবাজারি আর আতঙ্কবাদী, পেপারে নিউজ পেপারে সমস্ত জায়গায় একটাই জিনিস চেপেছে যে আতঙ্কবাদী আর ডিমনিটাইজেশন এক মিনিট দান বলতে দিন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে এবং সমস্ত নিউজ চ্যানেলে এটাই পরিষ্কার করেছেন যে দেশের যত কালোবাজারি শেষ আর আতঙ্কবাদী
आतंकवादी जो टाका सब शेष, अच्छे दिन आएंगे, जो कालो बाजारी है, जो आतंकवादी सो जाएंगे, जो पैसे वाले हैं, तो गरीब आदमी बहुत खुशी से जिएगा। कहाँ खुशी से जी रहे हैं? वो तो खुशी से बात से आपने बोलो। आज के एत হাজার হাজার মানুষ, আজকে দেশের এত হাজার হাজার মানুষ আজকে কাজ হারালো, আজকে এত হাজার হাজার মানুষ কাজ হারালো কিসে বলুন? তাহলে আজকে আতঙ্কবাদ হচ্ছে কেন? আমি উভয়কে আজকে হামলা হচ্ছে কেন বলুন? মনুবাবু এক সেকেন্ড, আজকে উড়িতে হামলা হচ্ছে, আজকে এলওসিতে হামলা হচ্ছে, আজকে জম্মুতে হামলা হচ্ছে, আজকে এই অমরনাথ যাত্রাতে হামলা হচ্ছে। কেন হামলা হচ্ছে? তারা আতঙ্কবাদী থেকে আসছে এত। প্রতিটা নেতা নেতৃত্বে কর্তব্য আছে, শুধু ডিমিনাইজেশন দিয়ে আপনি আতঙ্কবাদ গুলিয়ে ফেলছেন। না না না, আমার শুনুন আগে বলতে দিন, আমাকে ব্যাপারটা বলতে দিন। আমি গুলিয়ে ফেলছি না। এক সেকেন্ড মনুবাবু আমি গুলিয়ে ফেলছি না। এক সেকেন্ড দাঁড়ান, আমার কথাটাকে বোঝার চেষ্টা করুন আপনাদের সবাইকে। না এক মিনিট দাঁড়ান, বিষয়টা বোঝার চেষ্টা করুন। আজকের আলোচনার বিষয়বস্তু, যা বিষয়বস্তু আছে সেখান থেকে একটা কিন্তু খুব সুন্দর জিনিস কিন্তু ফুটে উঠছে, যে কেউ কেন্দ্র সরকারকে সমর্থন করছেন, কেউ কেন্দ্র সরকারকে সমর্থন করছেন না, কেউ ডিমনিটাইজেশনকে সমর্থন করছেন, কেউ নোটবন্দি ডিমনিটাইজেশনকে সমর্থন করছেন না। অর্থাৎ একটা জিনিস কিন্তু খুব পরিষ্কারভাবে উঠে আসছে, যে আর একটা প্রশ্ন, যে প্রশ্ন এখনও পর্যন্ত খানকা শরীফ টিভির পক্ষ থেকে আপনাদের তিনজনকে জিজ্ঞাসা করা হয়নি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, উনি যখন ভারতবর্ষে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেননি তার আগেই উনি কথা ঘোষণা করেছিলেন, যতটুকু আমরা মিডিয়ার কাছ থেকে জানতে পেরেছিলাম। উনি বলেছিলেন যে যদি আমাদের সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসে, তাহলে আমরা সুইস ব্যাংকে যে সমস্ত কালো টাকাগুলো রয়েছে, যেহেতু কালো টাকার প্রশ্ন আসছে, সেই কেন্দ্রিকে কথাটা উঠে আসবে, সুইস ব্যাংকে যে কালো টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো আমরা ভারতবর্ষে ফিরিয়ে আনতে পারবো। এবং শুধু তাই নয়, ফিরিয়ে আনার পর সেই টাকাটা সমস্ত ভারতবাসীর অ্যাকাউন্টে কোনো একটা অ্যামাউন্টও উনি বলেছিলেন, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেয়া। হ্যাঁ, এরকম উনি একটা কিছু বলেছিলেন। আমি বলে দিচ্ছি, এক সেকেন্ড, মনুবাবুর বক্তব্য অনুযায়ী বা টিয়াবাবুর বক্তব্য অনুযায়ী যে 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা নাগরিকের অ্যাকাউন্টে যাবে, এবং সেই জন্য হয়তো উনি জনধন অ্যাকাউন্ট খুলেছেন যাতে করে সেই টাকাটা খুব তাড়াতাড়ি দিতে পারে। দেখছেন তো আপনারা, দর্শক ভিউয়ার্স দেখছেন যে টিয়াবাবু নিজে 4টে অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই টাকাটা কোথায় গেল? সেই টাকাটা কেন জনগণ পাচ্ছে না? এটাই হচ্ছে মূল বিষয়। আমি তাজুবাবুর মতামতটা জানতে চাইছি, কারণ সবাই কথা বললে দর্শক বুঝতে পারবে না, শুধু তাজুবাবু বলবেন, তারপর আমি এর মতামতটা, এর এগেইনস্টে যদি কোনো বক্তব্য থাকে আমি মনুবাবুর কাছ থেকে জানবো। আমি নিশ্চয়ই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে ডিমনিটাইজেশন করেছিলেন, যে সুইস ব্যাংকের টাকা আমি ভুল বলছেন, ডিমনিটাইজেশন মানে ডিমনিটাইজেশন কিন্তু কোন ক্ষমতা আসার আগে উনি বলেছেন, উনি কেন্দ্রের ক্ষমতা আছে, কিন্তু এখন আপনি সঠিক তথ্যটা নিয়ে বসেন, সঠিক তথ্য নিয়ে বসেন, আপনি তথ্যটা নিয়ে বসেন, ব্যক্তিগতভাবে আঘাত করবেন না। আপনি না আপনি তো বলছেন যে প্রধানমন্ত্রী মাননীয় প্রশ্ন করেছেন, আমি তার প্রেক্ষিতে বলছি। হ্যাঁ, তাজুবাবুকে বলতে দিন, তাজুবাবুকে বলতে দিন। বলছেন যে মানে কালো টাকা নিয়ে মানে ডিমনিটাইজেশন বলতে দিন। প্রধানমন্ত্রী আমারও, আমি এই প্রধানমন্ত্রী সকলে এই কথাটাকে আমি খণ্ডন করব না, কারণ যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার কাজ প্রধানমন্ত্রী স্বয়ং নিজেরই। আমি এটাকে কবে হবে সেটা? আমি বলতে সেটা কবে হবে? 3 বছর আগে সরকার। এক সেকেন্ড মনুবাবু, আমরা আসছি। কথার উপর কথা চাপাবেন না না, কবে হবে সেটা আপনি বলুন। আপনি উত্তর না শুনে কথা ওপিনিয়ন দেবেন না। কবে হবে আপনি বলুন সেটা। আপনি বলুন, আমি চুপ করে থাকব। এক সেকেন্ড না, আপনারা সবাই চুপ করুন। প্রশ্ন করেছেন, আস্তে, আমার কাছ থেকে উত্তর জানতে ঠিক আছে বলুন। আস্তে, এক মিনিট, এখন কেউ কথা বলবেন না। না, এখন কেউ কথা বলবেন না। না, আমি বলছি শুনুন, এখন কেউ কথা বলবেন না। এখন না, আপনারা অনুষ্ঠানটা যখন আমি পরিচালনা করছি, আপনারা আমার কথাটাকে একটু বোঝার চেষ্টা করুন। আমাদের অনুষ্ঠানে, আমাদের টিভি চ্যানেলে ভিউয়ার্সরা দেখছেন, কারণ আমাদের অনুষ্ঠানটা ভিউয়ার্সদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং হওয়া উচিত, যে ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিকে নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, কিন্তু একটু সুন্দর ভদ্র পরিবেশের মধ্য দিয়ে আমাদের আলাপ আলোচনাটা হওয়া দরকার। তার কারণ দর্শকের যেন বুঝতে বা এটাকে ফিল করতে কোনো প্রবলেমস না হয়। তবে আমাদের কাছে টাইম অত্যন্ত কম,
আর একটা প্রশ্ন করে আমি আজকের অনুষ্ঠানটাকে আমরা শেষ করে নেব। আমার প্রশ্ন হচ্ছে 3 জনের কাছেই, কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত মতামত নেব। আপনারা খুব ছোট্ট করে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যেই আপনারা বক্তব্যটা বলবেন। সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, উনি বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী। তো প্রত্যেকটা নাগরিকের উচিত দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি বা বিভিন্ন আরও যে সমস্ত দায়িত্বে এনারা রয়েছেন, দেশ চালাচ্ছেন, এনাদেরকে সম্মান করা। কিন্তু দেখা যাচ্ছে যে গোরক্ষা কমিটির নামে যে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে বা আরও অন্যান্য অসামাজিক ক্রিয়াকলাপ করছে, তো ভারতের মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং সেই গোরক্ষা কমিটির এই ক্রিয়াকলাপকে নিন্দা করেছেন। কিন্তু তারপরেও কেন গোরক্ষা কমিটির ব্যান্ড করা হচ্ছে না ভারতবর্ষে? তারপরেও কেন গোরক্ষা কমিটি কর্মীরা কেন অ্যারেস্ট হচ্ছেন না? এ ব্যাপারে আমি একটা করে মতামত নেব। আমি টিয়াবাবুর কাছ থেকে জানতে চাইবো আপনার কি মতামত। মাত্র 15-20 সেকেন্ডের মধ্যে আপনার মতামত আপনি জানাবেন। এ তো মনে হচ্ছে যে চোরকে চুরি করতে বলা আর গৃহস্থকে সাবধান হতে বলা। না, এটা কি ধরনের কথা? এটা উনি যেদিন বলছেন পরের দিনই আবার দুজনকে মেরে ফেলছেন। মানে গোরক্ষক বাহিনী উনি যেদিন মানে সাংবাদিকদের বলছেন যে এটা অন্যায় হচ্ছে, এটা আমি মেনে নিই না, এটা আমি এদের শাস্তি হবে, তারপর যেদিনই বলছেন তার পরের দিনে ঝাড়খণ্ডে দুজনকে মেরে ফেলল। না, তো তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান প্রদান করছে না তার দল স্বয়ং, এটাই দাঁড়াচ্ছে। তার দল স্বয়ং ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান প্রদান করছে না। আমি ঠিক এই বিষয়ে আমি মনুবাবুর কাছ থেকে জানতে চাইবো আপনার কি মতামত। আপনার মতে কি, যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি সেই কমিটিকে নিন্দা করেন, তাহলে কি এই ধরনের কমিটি দেশে বাস্তবে থাকা দরকার না ইমিডিয়েট ব্যান্ড হওয়া উচিত? একদম না। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমিও সম্মান জানাই, কিন্তু এটা তার মানে এটাই নয়। আমার বক্তব্য একটাই, যিনি আজকে 130 কোটি জনগণের আজকে একজন ব্যক্তিত্ব, প্রতিনিধি, তো তিনাকে সবসময় উচিত সেই 130 কোটি মানুষের সবসময় ভালো করা, ভালো জিনিসটা দেওয়া। আজকে তিনি আজকে তিনার দলকেই মেসেজ দিচ্ছেন আজকে যে আজকে গোরক্ষা কমিটি ঠিক নয়, ভালো নয়, কিন্তু পরের দিনই আবার দেখা যাচ্ছে যে আবার সেই গোরক্ষা কমিটি আবার নিরীহ মানুষকে ধরে তাদের একদম আমি আসছি। অর্থাৎ যেটা মূল কথা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে স্বয়ং তার দলই সম্মান করছে না। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি তাজুবাবুর কাছে শুধু একবার আসবো যে আপনি এতক্ষণ যে কথাগুলো বলছিলেন, আপনার কথাবার্তা থেকে যেটা বুঝতে পারা যাচ্ছিল যে আপনি বেশ কিছু ক্রিয়াকলাপ ভারত সরকারের সমর্থন করছেন। আমরা কেউ এখানে সরকার বিরোধী আলাপ আলোচনা করতে আসিনি। তো আপনার বেশ কিছু কথা বিজেপি সরকারের পক্ষে যাচ্ছিল, যেটা ভিউয়ার্সরা শুনেও বুঝতে পারলেন। তো আমি তাজুবাবুর কাছ থেকে শুধু জানতে চাই যে আপনার কি ব্যক্তিগত মতামত যে এই ধরনের প্রধানমন্ত্রী যদি এক বক্তব্য দিয়ে থাকেন যে গোরক্ষা কমিটি ব্যান্ড হওয়া উচিত, তাহলে কি সত্যিই গোরক্ষা কমিটি ব্যান্ড হওয়া উচিত? আপনার কি ব্যক্তিগত মতামত? আপনার যেটা পক্ষে বা বিপক্ষে হতে পারে সেটা আপনার ব্যাপার। দেখুন, আমার মতামত যদি জানতে চান আমি নিশ্চয়ই বলবো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার মানে নোবেল দায়িত্ব যেটা আছে সেটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়া। একদম ঠিক। উনি যখন দীপ্ত কণ্ঠে বললেন যে যদি কেউ গোরক্ষার নামে যদি নিরীহ মানুষদের হত্যা করে তার বিরুদ্ধে আমি ড্রাস্টিক অ্যাকশন নেব, কিন্তু দেখা যাচ্ছে দেখুন আমি আপনি একটু চুপ করুন, আমাকে কথা বলতে দিন। না, আপনি আমাকে বলতে দিন, যদি আপনি না বলতে দেন আমি চুপ করে থাকবো। না, সবাই বলবেন। হ্যাঁ, সবাই বলবেন। শুনুন, আমাকে বলা হয়েছে আমার ওপিনিয়নটা। আমি বলি যে এখানে আমি দেশের সাধারণ নাগরিক হিসেবে সবটাই একটা বিশিষ্ট দল বা বিশিষ্ট রাজনৈতিক দল বা একটা সরকারকে সাপোর্ট করব এটা নয়। আমি উভয়কে অনুরোধ করব, আজকে আমাদের সময় অত্যন্ত কম। খানকা শরীফ টিভিতে আমরা এই যুক্তিতর্ক অনুষ্ঠানকে আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না। তার কারণ আমাদের অত্যন্ত আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, যেগুলো খানকা শরীফ টিভির মধ্য দিয়ে আমাদেরকে সেগুলো কভারেজ করতে হবে। তো আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের খানকা শরীফ টিভিতে এসে যোগদান করেছেন এই যুক্তিতর্ক অনুষ্ঠানে। যে সমস্ত ভিউয়ার্সরা আমাদেরকে আজকে দেখলেন এতক্ষণ, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই খানকা শরীফ টিভির ডিবেট শো দেখার জন্য। আপনারা খানকা শরীফ টিভি দেখতে থাকুন। আমরা আগামী দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ ডিবেট করব। আপনারা সকলে ভালো থাকুন। সমস্ত ভিউয়ার্সদেরকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।